তুমি রাস্তার মাঝখানে এটা কি করছো নুসরাত? প্লিজ এরকম করো না। সবাই খারাপ কিছু মনে করতে পারে। না, আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। প্লিজ এখন তো থামো। অতঃপর আমি অনেক বলাবলির পর নুসরাত তখন থেমে গেল। এরপর সেদিন আমরা অনেক খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করেছিলাম। এভাবে আমাদের দিন ভালোই চলতে থাকলো। এরপর আমি একসময় পড়াশোনা শেষ করে একজন ভালো ডাক্তার হয়ে গেলাম। অতঃপর আমার মায়ের ও নুসরাতের পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে গেল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি। আসলে ভালোবাসা হয়তো এমনই হয়। আপনারা কখনো কাউকে না বুঝে না শুনে কারো সঙ্গে প্রতারণা করবেন না, বরং আপনি তাকে বুঝতে শিখুন। কেননা প্রতারণা একটা খারাপ জিনিস, যা মানুষকে অজান্তেই কাঁদতে বাধ্য করে, যেটা ইতিমধ্যে আপনারা গল্প দেখেই বুঝতে পেরেছেন। পরিশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে খারাপ মানুষকে নিজের সংস্পর্শে এনে ভালো করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আমাদের সমাজটা সুন্দর ও বিকশিত হয়ে উঠবে। কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। মিস্টার তানভীর, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জি, আমাকে? হ্যাঁ, এই যে আপনার কাগজপত্র। কে করেছে বরখাস্ত? বড় ম্যাম। তার মানে রিয়া ম্যাম? হ্যাঁ। কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই লোকটা? রিয়া ম্যাম আমাকে দেখতে পারে না ঠিকই, তাই বলে আমাকে চাকরি থেকে একেবারে বরখাস্ত করে দিবে? বরখাস্ত করা কি এতই সোজা? আমার আগের দিনের কথা মনে পড়ে গেল, যে প্রথম দিন যেদিন আমি এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিলাম। তখন একটা বয়স্ক লোক এই কোম্পানির বস ছিলেন। তার নাম হচ্ছে রাব্বি মাতবর। তিনি আমাকে চাকরি দিয়েছিলেন। টানা 1 বছর আমি তার অধীনেই কাজ করেছিলাম। তিনি আমার কাজের জন্য খুব প্রশংসা করতেন। তিনি সবসময় আমাকে নিজের ছেলের মতো দেখতেন এবং আমাকে কাজের উৎসাহ দিতেন। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় কোম্পানির বস হিসেবে আসেন তারই বড় মেয়ে রিয়া। আর তাতেই আর তাতেই আমার ভাগ্যের এই দুর্গতি ঘটে। রিয়া ম্যাম বয়সে তরুণ, বলতে গেলে আমার সমবয়সী। হয়তো এই কারণে তার রাগও বেশি। প্রথম থেকেই তিনি আমাকে দেখতে পারতেন না। আর যখন কোম্পানির সবার মুখে আমার কাজের আচার ব্যবহারের প্রশংসা শুনলেন, তখন তো একেবারে তেলে বাগুনে জ্বলে উঠলেন। অতঃপর আমি একেবারেই তার দু চোখের বিষ হয়ে গেলাম। আর তাই বলে আমাকে তিনি চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। আমি আর কিছুই ভাবতে পারছি না। আমার মতো মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে এখন হঠাৎ চাকরি কোথা থেকে পাবো? এসব কথা চিন্তা করতে করতে এক সময় আমার ভাবনার ছেদ ঘটল। 3 বছর পর। আর কত জ্বালাবি আমাদেরকে বলতো? একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে চাচ্ছি, তাও তুই করতে চাচ্ছিস না। আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি রাকিবকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। দেখ রিয়া, তোর বাবা আর আমি দুজনেই রাকিবকে পছন্দ করি না। রাকিব তোর যোগ্য না। আর ও সংসারে কি বুঝবে? সারাদিন মেয়েদের সাথে ঘোরে আর অনেক রাত করে বাড়ি ফেরে। এর চেয়ে তুই বরং একটা সংসারী ছেলে বিয়ে কর, দেখবি তোরা খুব সুখী হবি। আমরা তো সবসময় তোর ভালোই চাই। তোমাদের যা ইচ্ছে করো। কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে থাকবি। এই বলেই মা আমার রুম থেকে চলে গেলেন। আমি আর কিছুই বলতে পারলাম না। বাবা যা ঠিক করেছে এখন সেটাই আমাকে করতে হবে। বাবার অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভব নয়। অতঃপর সেদিন আমার শাশুড়ি মা, দেখি মা, ঘোমটাটা একটু তোলো তো। শাশুড়ি মায়ের কথাই বাস্তবে ফিরে এলাম আমি। এতক্ষণ আমি রাকিবের কথা ভাবছিলাম, কিভাবে আমার সামনে বসে থাকা ছেলেকে, যাকে এখনো আমি দেখিনি, তাকে রাকিবের কথা বলে বিয়েটা ভাঙবো, তাই ভাবছিলাম। এরপর আমি আমার ঘোমটাটা তুললাম।
কিন্তু ঘোমটা খুলতেই আমি চমকে উঠলাম। এ কাকে দেখছি আমি? 3 বছর আগে চাকরি থেকে বরখাস্ত করা সেই তানভীর না? ওকে দেখাতেই বাবা তানভীরকে এখানে নিয়ে এসেছে। তানভীরও আমাকে দেখে একইভাবে চমকে গিয়েছে। এরপর বাবা তানভীরকে দেখিয়ে বললেন, রিয়া, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে তানভীর, যাকে তুমি 3 বছর আগে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছো। অবশ্য ওর জন্য ভালোই করেছিলে। ও এখন অনেক উঁচু পদে চাকরি করে, নিজের যোগ্যতায়। খুব তাড়াতাড়ি সে তার অবস্থা পরিবর্তন করেছে, ভবিষ্যতে আরও উন্নতি করবে। আমি এই মূল্যবান হীরাকে হারাতে চাইছি না, তাই তোমার সাথে আমি তানভীরকে বিয়ে দিতে চাই। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপর তানভীর বলল, আমি একটু রিয়ার সাথে কথা বলতে চাই। আচ্ছা, যাও। আপনি ইচ্ছে করে এই কাজ করেছেন তাই না? রিয়ার কথা শুনে আমার রাগ করার কথা, কিন্তু এরপরও আমি শান্ত কণ্ঠে বললাম, আপনি যেমন আমাকে দেখে অবাক হয়েছেন, আমিও আপনাকে দেখে তেমনই হয়েছি। আপনি যেমন কিছুই জানতেন না, আমিও এর কিছুই জানতাম না। আচ্ছা, যাই হোক, আপনি তো জানেন আমার আর রাকিবের কথা। আপনি তার পরেও আমাকে বিয়ে করবেন? সেটা আমি সবার সামনেই বলবো। আপনার আর কিছু বলার আছে? না। আমি উভয় সংকটে পড়লাম। রাব্বি মাতবর সাহেব আমার আদর্শ ছিলেন। ওনার অনুপ্রেরণায় আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি। আমি তার কথা ফেলবো কী করে? আর আমি এও জানি যে রিয়াকে বিয়ে করলে রিয়া কখনোই সুখী হতে পারবে না। এসব ভাবতে ভাবতে আমি খেয়াল করলাম রিয়া আমার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে দেখা যাচ্ছে বিজয়ের হাসি। অতঃপর আমি আর সহ্য করতে পারলাম না। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে বিয়ে আমি রিয়াকেই করব। কোনোভাবেই আর তার কাছে পরাজয় স্বীকার করব না আমি। কিন্তু রিয়া আমার বাবা মাকে একটা শর্ত দেয়। শর্তটা এরকম যে বিয়ের পর আমি নাকি রিয়ার বাড়িতে তথা ঘর জামাই থাকব। আমি ওর এরকম শর্তকে কখনোই সমর্থন জানাইনি, কিন্তু মা বাবাকে ও অনেক অনুরোধ করাই আমাকে এই শর্তে রাজি হতে হয়। তবে আমিও শর্ত দিয়েছি যে আমি ঘর জামাই থাকার পরেও আমি আমার অফিসে চাকরি করব। অতঃপর তারাও আমার শর্তে রাজি হয়ে যায়। এরপর আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ আমাদের বাসরাত। আমি ভালো করেই জানি যে শুধু এই রাত কেন, আমার বৈবাহিক জীবনের আর কোনো রাত বা দিনই হয়তো বা সুন্দর কাটবে না। এরপর আমি সব কিছু জেনে শুনে বিয়ে করতে বাধ্য হলাম। বাসর ঘরে ঢুকে আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি এখন গভীর ঘুমে নিমগ্ন রিয়ার দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত রিয়াকে কত শান্ত নিষ্পাপ লাগছে। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুঝতে পারলাম যে এই মেয়েটাকে নিজে করে নিতে হলে শুধু ওকে ভালোবেসেই যেতে হবে। ঘৃণা এক্ষেত্রে কোনো কাজ করবে না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। একদিন রাত 12টায় বাড়ি ফেরেনি রিয়া। হয়তো আরও দেরি করে ফিরবে, যেহেতু সে অফিসের বস। প্রায় প্রতিদিনই এরকম দেরি করে রিয়া। আর প্রতিদিনই রিয়ার জন্য আমি খাবার নিয়ে বসে থাকি। যদিও আমি জানি যে রিয়া বাইরে থেকে খেয়ে আসবে, তারপরেও আমার প্রতিদিনই মনে হয় যে সে হয়তো আজকে এসে বলবে, চলো আমরা একসাথে ডিনার করি। কিন্তু আমার এই আশাটা কখনোই বাস্তবে পরিণত হয়নি। হয়তো ওকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য আমার উপর প্রতিশোধ নিচ্ছে। এসব ভাবতে ভাবতে ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম আমি অফিসের সব কাজ কমপ্লিট করে অনেকক্ষণ আগেই বাসায় ফিরেছি। এরপর আমার ঘুম ভাঙল কারো হাতের স্পর্শে। উঠে দেখলাম রিয়ার মা দাঁড়িয়ে আছে। এরপর আমি জিজ্ঞাসা করলাম, মা, আপনি এখনো ঘুমাননি? ঘুমিয়েছিলাম, কিন্তু জেগে উঠে দেখি তুমি এখনো রিয়ার জন্য অপেক্ষা করছো। আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম, রিয়া 12টায় ফোন করে বলেছিল যে ও নাকি আজ বাসায় আসতে পারবে না। ও আচ্ছা। এখন যাও বাবা, রুমে গিয়ে ঘুমাও। অন্যদিন তো রিয়ার সাথে আমার তাও রাতে অন্তত দেখা হয়, আজকে তাও হলো না। অতঃপর আমি মনক্ষুণ্ণ হয়ে নিজের রুমে চলে গেলাম। আমি ভালো করে জানি যে আজও হয়তো রিয়া রাকিব আর তার বন্ধুদের সাথে আছে। অতঃপর আমি প্রতি রাতের মতো আজকেও কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেললাম।
এভাবে আর কতদিন আমি টিকতে পারবো তাই ভাবছি এখন। রাব্বি মাতব্বর সাহেব আমাকে আবার তাদের কোম্পানিতে জয়েন করতে বলেছেন। অতঃপর আমিও খুশি মনে আবার এই চাকরি করছি, কারণ এখন প্রায় প্রতিদিনই রিয়ার সাথে আমার দেখা হয়। যদিও এতে রিয়া মনে মনে বিরক্ত হয়, তাতে আমার কিছু যায় আসে না। আর রাব্বি মাতব্বর সাহেব এই কোম্পানিতে আমাকে চাকরি দিতে চাওয়ার একমাত্র কারণ হচ্ছে রিয়াকে চোখে চোখে রাখা, কারণ রিয়া রাকিবকে তার সহকারী হিসেবে এই কোম্পানিতে চাকরি দিয়েছে। আমার জন্য হয়তো রিয়া আর আগের মতো রাকিবের সাথে মিশতে পারে না, তাই ইদানিং আমার সাথে রিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও খারাপের দিকে গিয়েছে। অফিসে যে কোনো কাজের জন্য রিয়া আমাকে দোষারোপ করে, আর ছুটির দিন তো অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায় রিয়ার। রিয়া চাই যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছ থেকে দূরে সরে যাই, কিন্তু আমি ওকে ছেড়ে কোথাও যাব না। তাই আমি সব কিছু মুখ বুজে সহ্য করছি। রিয়া হয়তো অবাক হয় যে আমি এত সহ্য শক্তি পাই কোথা থেকে। রিয়া বাসায় কোনো রান্নাবান্না করে না, বরং আমাকেই রিয়াকে রান্না করে খাওয়াতে হয়। কয়েকদিন হলো রিয়ার বাবা মা ঢাকার বাইরে গেছেন, ফিরবেন 1 মাস পর। রিয়া ঠিক করেছে যে এটাই হয়তো তার পাওয়া শেষ সুযোগ, আর তার জন্য রিয়া আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার শুরু করলো। এটা কি রেঁধেছো? তোমার পছন্দের ভুনা খিচড়ি আর গরুর মাংস। ধ্যাত, এটা কি খিচুড়ি হয়েছে নাকি? রাঁধতে পারো না, রাঁধতে চাও কেন? এই বলে রিয়া খাবার রেখেই উঠে যাচ্ছিল, আর তখনই আমি ওকে বাধা দিলাম। খাবার ছেড়ে উঠে যেও না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। তোমার কাছ থেকে আমি ভদ্রতা শিখবো নাকি? আর তোমার যদি মনে হয় আমি অভদ্র, তাহলে আমি তাই। আমাকে বিয়ে করার সময় তোমার এই কথা মনে ছিল না? নাকি তোমার বাবা মা যখন দেখলো যে এমন ধনী মেয়েকে হাতছাড়া করা ঠিক হবে না, তখন তোমাকে আমার কাঁধে চাপিয়ে দিল কিছু না দেখেই? দেখো, আর যাই বলো, আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবে না। বাহ, তোমার মুখ দিয়ে তো আগের চেয়ে আরও বেশি পুলি ফুটেছে দেখছি। কার সাথে মিশছো ইদানিং? আমি যখন বাসায় থাকি না, তখন তো তোমার ভালোই হয়, যাতে অন্যের সাথে মিশতে পারো। আমি এবার কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। কি, এখন আর কথা বলছো না কেন? তোমার যা ইচ্ছে আমাকে বলো, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। থাকো তুমি এখানে, আমি গেলাম। কোথায় যাও? বাইরে থেকে খেয়ে আসবো। আমি অনেক ভালো করে জানি যে রিয়া আসলে রাকিবের কাছে যাচ্ছে। আমি জানি না আর কতদিন আমাকে এভাবে থাকতে হবে। আমার মনে কষ্ট জমতে জমতে মহাসমুদ্র হয়ে যাচ্ছে। তারপরও রিয়ার মাঝে কোনো পরিবর্তন নেই। হঠাৎ একদিন আমার জ্বর আসলো। হয়তো আমার মন আর বেদনার ভার সহ্য করতে পারছে না, কিন্তু জ্বর আসার পর যেন রিয়ার অত্যাচার আরও বেড়ে গেল। রিয়া আমাকে তো বিশ্রামের সুযোগ দিচ্ছেই না, বরং হঠাৎ ও বলে উঠল, অনেক দিন বন্ধুদের দাওয়াত দেওয়া হয় না, আজকে ওরা আসবে। আর ওরা বাইরের খাবার খেতে চাচ্ছে না। যেহেতু তুমি ভালো রাঁধতে পারো, তাই তোমাকেই রাঁধতে হবে। কতজন আসবে? 21 জন। কথাটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম, আর ভাবলাম যে এত ফ্রেন্ড আবার রিয়ার কবে ছিল। তারপরেও আমি কিছু বললাম না। আমি বুঝলাম যে এটাই হয়তো রিয়ার শেষ চাল। অতঃপর এই জ্বর নিয়ে এতগুলো মানুষের রান্নাবান্না করতে যে আমার কত কষ্ট হয়েছে তা শুধু আমিই জানি। তারপরেও সবাইকে তৃপ্তির সাথে খেতে দেখে আমার মন ভরে গেল। আর এতক্ষণে আমি বুঝতে পারলাম যে এখানে শুধু রিয়ার বন্ধু না, রাকিবের বন্ধুদেরও দাওয়াত দেওয়া হয়েছে, তাই এত মানুষ। একটু পর দেখলাম যে রিয়া রাকিবের হাত ধরে নিয়ে আসছে। মনে হচ্ছে সে আজ অনেক খুশি। এরপর রিয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, ফ্রেন্ডস, আমি এই মাসেই রাকিবকে বিয়ে করছি, আর তার জন্যই এই পার্টির আয়োজন করেছি। কথাটা শোনার পর আমার হঠাৎ মনে হলো যে সমস্ত পৃথিবীটা দুলে উঠেছে। এমনিতেই আমার শরীর দুর্বল, তার উপর রিয়ার এই কথা শোনার পর আমি আর সহ্য করতে পারলাম না। অতঃপর আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এভাবে আমাকে পড়ে যেতে দেখেও রিয়ার কোনো ভূরক্ষেপ হলো না, বরং সে রাকিবের সাথে চলে গেল। রিয়ার বেস্ট ফ্রেন্ড শ্যামা ওদের কোম্পানিতেই জব করে। আমার সাথে তার বন্ধুত্বের একটা ভালো খাতির আছে,
তাই শ্যামা আমাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল। 1 সপ্তাহ পর আমি খানিকটা সুস্থ হয়েছি, কিন্তু শরীর এখনও দুর্বল। হাসপাতাল থেকে আজ আমি বাড়ি ফিরব। শ্বশুর বাড়ি নয়, নিজের বাড়ি। হ্যাঁ, আমি রিয়ার কাছে হার মেনেছি, কেননা আমি কোনোভাবেই রিয়ার মনে জায়গা করে নিতে পারিনি। তাই বাড়ি ফিরে যাচ্ছি। তানভীরের কাছে জিততে গিয়ে কখন যে আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি টেরই পাইনি। কিন্তু এই 1 সপ্তাহ আমি তানভীরকে না দেখে বুঝতে পেরেছি যে আমি ওকে কতটা মিস করছি। যদিও এই 1 সপ্তাহে একদিনও আমি তানভীরকে হাসপাতালে দেখতে আসিনি কিংবা কোনো খোঁজও নিইনি। আমি মনে মনে ধরেই নিলাম যে রিয়াকে আমি আর কখনোই পাবো না। তাই রিয়াদের বাসা ছেড়ে নিজের বাসায় চলে আসলেও এখনও চাকরি ছাড়িনি আমি। কারণ যার অনুরোধে আমি চাকরিটা করছিলাম তিনি এতদিন ঢাকায় আসেননি। তাই রাব্বি মাতবর সাহেব ঢাকায় এসেছেন শুনেই আমি রিজাইন লেটার দেওয়ার জন্য অফিসে গেলাম। আমি রাব্বি মাতবর সাহেবকে যখন রিজাইন লেটার দিলাম তখন তিনি অনেকবার অনুরোধ করেছিলেন যে আমি যেন চাকরিটা করি, কিন্তু রিয়ার সাথে প্রতিদিন দেখা হওয়ার ভয়েই আমি চাকরিটা আর করতে চাইনি। এরপর আমি যখন অফিস থেকে বের হলাম তখন দেখলাম রিয়া আর রাকিব কোথাও যাচ্ছে। ওরা প্রেমে এতই মগ্ন ছিল যে একটা গাড়ি ঠিক ওদের দিকে আসছে তা ওরা দেখতেই পেল না। রাকিব যখন গাড়িটাকে দেখল তখন রিয়াকে রেখেই সে সরে গেল। এই অবস্থায় আমি ঠিক কী করব বুঝতেই পারলাম না। তখন আমি আর কিছু না ভেবেই রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, কিন্তু নিজেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলাম। অতঃপর রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপর রিয়া অবাক হয়ে শুধু তাকিয়েই রইল। আজ আমি তানভীরকে খুব মিস করছি। ওর হাতের রান্না, আমার জন্য ওর অপেক্ষা, অশ্রু সজল মায়া ভরা টানা 2 চোখ, শান্ত স্নিগ্ধ মুখ, সব কিছু যেন আমার হৃদয় ঢেউ তুলছে। আমি কেন আগেই তানভীরকে চিনলাম না? কেনই বা আগেই বুঝতে পারলাম না যে রাকিব নয়, তানভীরই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। সেদিন সেই বিপদের সময় তো তানভীর নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচিয়েছিল, আর রাকিব আমাকে রেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরে যদিও রাকিব আমাকে অনেকবার এই ঘটনার কৈফিয়ত দিতে এসেছিল, কিন্তু আমি শুনিনি, কারণ আমার যা জানার সব জানা হয়ে গিয়েছে। কিন্তু এটা জানতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। তবে এখন কি আমি আর তানভীরকে পাবো? এরপর আমি আমার মাথার সব চিন্তা দূর করে সিদ্ধান্ত নিলাম যে তানভীর যেদিন আবার আগের মতো হাঁটতে পারবে সেদিন আমি আমার সকল মনের কথা ওকে খুলে বলবো। আর এর আগ পর্যন্ত আমি দিন রাত জেগে ওর সেবা করে যাব, কারণ তানভীরই তো এখন আমার দিন রাত সব। এরপর তানভীর সেদিন বেঁচে গিয়েছিল। গাড়ির চালক হার্ট ব্রেক করায় আর আমি তানভীরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ায় বেঁচে গিয়েছিল তানভীর। পায়ে যদিও চোট পেয়েছিল, হাঁটতে পারে না এখন, কিন্তু সেদিন দ্রুত চিকিৎসা করায় তানভীর পঙ্গু হওয়ার হাত থেকে বেঁচে গেছে। এভাবে প্রায় 3 মাস পর তানভীরের সুস্থ হওয়ার উপলক্ষে আমার বাবা আমাদের বাসায় পার্টি দিয়েছেন। আমার অনুরোধেই পার্টি দেওয়া হয়েছে, কারণ আমি পার্টি দিয়েছি জানলে হয়তো তানভীর আসতে চাইতো না। তানভীর এখনও আমার বাবাকে অনেক শ্রদ্ধা করে, তাই আমার বাবার কথা সে ফেলতে পারবে না। অবশ্য পার্টিটা দেওয়ার অন্য কারণও আছে। আজ আমার আর তানভীরের বিবাহ বার্ষিকী, তাই আজকেই আমি তানভীরকে আমার মনের কথা খুলে বলবো। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন তানভীর এলো না, তখন আমি হতাশ হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম তানভীর কি আমাকে অন্তত ক্ষমা চাওয়ার সুযোগটাও কি দিবে না। ঠিক সেই সময় তানভীরকে দেখা গেল আমার পছন্দের আকাশি রঙের পাঞ্জাবি পরে এগিয়ে আসতে। এই রঙে তানভীরকে অনেক সুন্দর লাগছে, আর এতদিন আমি এই সৌন্দর্যকে মিস করেছি বলে আমার নিজের ওপরই নিজের রাগ হচ্ছে। অতপর সবাই যখন কথা বলায় ব্যস্ত, তখন আমি তানভীরের হাত ধরে টেনে ছাদে নিয়ে এলাম। আমি যখন হাত ছাড়ানোর চেষ্টা করলাম তখন রিয়া বলতে শুরু করলো, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমি চুপ করেই রইলাম। তোমার নিরাপত্তাকে কি আমি সম্মতির লক্ষণ ধরে নিব? আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না, আমিই বলছি। তোমাকে এই পর্যন্ত আমি অনেক কষ্ট দিয়েছি, না বুঝে অনেক কথা শুনিয়েছি। আমি জানি
অনেক রাত তুমি আমার জন্য না ঘুমিয়ে কেঁদেছো, অনেক কষ্ট তোমার মনে চেপে রেখেছো, কাউকে বুঝতে দাওনি। এমনকি কোনো দিন তোমার বাবা মায়ের কাছে কিংবা আমার বাবা মায়ের কাছে একটা অভিযোগও করনি তুমি। শুধু আমাকে দিন দিন তোমার ভালোবাসার ঋণী করে রেখেছো। তোমার এই ঋণ কি আমাকে কোনোদিন পরিশোধ করতে দিবে না? তুমি চলে যাওয়ার পর তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথাই মনে করিয়ে দিয়েছে। এমনকি তোমার রান্না খিচুড়ি আর গরু মাংস আমি অনেক মিস করেছি। তুমি আবার আমার কাছে ফিরে এসো, আমাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। তুমি কি এখনো শুধু নিজেই কথা বলে যাবে, আমাকে কিছু বলতে দেবে না? এতক্ষণে আমার মুখে কথা শুনতে পেয়ে রিয়া আনন্দে বলে উঠল, বলো, এতকাল তোমার কথা শুনবো বলেই তো প্রতীক্ষা করেছিলাম। আমি তোমার কাছে ফিরে আসব এক শর্তে। কি শর্ত বলো? আমার ভালোবাসার ঋণ কিন্তু সুদে আসলে অনেক জমে গিয়েছে। এখন তো আমাকে সব কিছু পরিশোধ করতে হবে, আর সব সময় আমার পাশে থাকতে হবে। কোনো দিন যেন না দেখি আর কোনো ছেলের সাথে ঘুরতে। তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে যে আমার কী পরিমাণ কষ্ট হয় তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আবার যদি আমাকে এভাবে কষ্ট দিয়েছ, তাহলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। আর খিচুড়ি আর গরুর মাংস খাওয়ানোর ঋণটা না হয় আমি শোধ করে দিব। তানভীরের মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি, যেই হাসির খোঁজ পেতে আমার এত দিনের প্রতীক্ষা। এরপর আমি তানভীরের কাছে এসে তানভীরকে নিজের বুকে জড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। কখনো তোমাকে কষ্ট পেতে দিব না, সব কষ্ট থেকে তোমাকে আমি আগলে রাখবো। অতঃপর আমিও পরম নির্ভরতায় রিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর তার চোখে দেখা গেল প্রশান্তির অশ্রুকণা, মুখে বিজয়ের হাসি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজ 13ই ফেব্রুয়ারি। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। সব প্রেমিক প্রেমিকাদের কত প্ল্যান থাকে এই দিনটা নিয়ে। ঠিক তেমনই আমি আর নীলা প্ল্যান করলাম যে আগামীকাল আমরা সারাদিন একসাথে ঘুরব। নীলা হচ্ছে আমার বান্ধবী, তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে আমরা বাড়িতে চলে আসলাম। এখন রাত 12টা বাজে। একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসলো। মেসেজে লেখা, দরজাটা খোল। আমি ভাবলাম হয়তো ভুল করে আমার নাম্বারে মেসেজটা চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর আমার ফোনে আরেকটা মেসেজ আসলো। তাতে লেখা, ভয় পাস না, দরজাটা খোল। এবার আমি কিছুটা বিরক্তি নিয়ে দরজা খুললাম। দরজা খুলে আমি দেখলাম যে দরজার সামনে একটা কাগজের টুকরো পড়ে আছে। আমি এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরোটা হাতে নিলাম। সেখানে লেখা, একবার ছাদে আসতে পারবি? অতপর আমি কি মনে করে যেন ছাদের দিকে আগাতে থাকলাম। ছাদে পৌঁছে আমি তো পুরোই থ হয়ে গেলাম, কেননা ছাদে উঠে যা দেখলাম সেটা দেখার পর আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম ছাদের উপর হাজার হাজার কাগজের খামে লেখা ভালোবাসি। এরপর আবার আমার ফোনে অচেনা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে। মেসেজে লেখা, ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। এভাবে কেউ আমাকে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবিনি। এরপর আমি মনে মনে ভাবতে লাগলাম যে তানভীর ছেলেটা আসলেই একটা পাগল, না হলে এভাবে কেউ পাগলামি করে? আগামীকাল তথা 14ই ফেব্রুয়ারি সকাল 10টায় আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো। আপনি কি তানভীর বলছেন? ফোনের ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ বলছি। আসলে আমাকে আপনি চিনবেন না। যাই হোক, নীলার একটা বাইকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তানভীর নামক কোনো ছেলের সাথে দেখা করতে আসছিল নীলা। ভালোবাসার দিবসের জন্য
ওদের দুজনের অনেক প্ল্যান ছিল, অথচ সব কিছু শেষ হয়ে গেল। নীলার অবস্থা এখন খুবই খারাপ। নীলার বাবা মা বন্ধুরা সবাই চলে এসেছে, সবার চোখেই জল। ডাক্তার বলেছে যে ওকে বাঁচানো বড়ই কঠিন। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। মাথা এবং উদরের পেছনের অংশ যেখানে কিডনি থাকে সেই জায়গাটাতে মারাত্মক আঘাত লেগেছে ওর। এসব আপনি কি বলছেন? আমি এক্ষুনি হাসপাতালে আসছি। ডাক্তার সাহেব, এখন রোগীর কি অবস্থা? দেখুন, রোগীর আঘাতটা খুবই গুরুতর। রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার? প্লিজ কাঁদবেন না, আল্লাহকে ডাকুন, আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না। রিপোর্ট চলে এসেছে। দেখুন, তানভীরের 2 চোখ এবং 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যদিও অ্যাক্সিডেন্টে 2 কিডনি নষ্ট হওয়া খুবই রেয়ার ঘটনা, তানভীরের ভাগ্যটা হয়তো খারাপ ছিল। এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে নীলাকে। আসলে আমার নাম হচ্ছে রাব্বি মাতব্বর, আমি নীলার বন্ধু। ডাক্তার বলেছে 2 ঘন্টার মধ্যে নীলার শরীরে কিডনি প্রতিস্থাপন করতে হবে, না হলে নীলাকে বাঁচানো যাবে না। সবাই যে যার মতো চেষ্টা করছে, কিন্তু কিডনি পাওয়া তো এত সহজ না। আর কিডনি পেলেই শুধু হবে না, রক্তের গ্রুপও মিলতে হবে। নীলার মা কয়েকবার জ্ঞান হারিয়েছেন। তানবীরও প্রায় পাগল হয়ে গেছে। ভালোবাসার মানুষটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করছে সে। তানবীর, সুপ্তি, হাফসা সবাই পাগলের মতো কিডনির খোঁজ করছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আমি নীলাকে নিজের কিডনি ও চোখ দিব। অতঃপর ডাক্তারকে আমি এই ব্যাপারে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর প্রথমত ডাক্তার রাজি ছিলেন না, কিন্তু পরে আমি অনেক কষ্ট করে ডাক্তারকে রাজি করিয়েছি এবং এই ব্যাপারে কাউকে কিছু বলতে ডাক্তারকে নিষেধ করে দিয়েছি। এরপর ডাক্তার এসে সবাইকে বলল, সবার জন্য একটা খুশির খবর আছে, কিডনি পাওয়া গেছে, সাথে চোখও। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য সত্যিই অনেক ভালো, না হলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া অসম্ভব ব্যাপার। বাংলা সিনেমায় এরকম কাহিনী ঘটে, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। ডাক্তার সাহেব, কে সেই মহান ব্যক্তি? আমরা কি তাকে দেখতে পারবো একবার? না, উনি কাউকে দেখা দেবেন না। এখন অপারেশন শুরু হবে, সবাই দোয়া করুন যাতে সফলভাবে অপারেশন শেষ হয়। হ্যাঁ, জীবন তো এরকমই হয়, কখনো কখনো জীবন সিনেমার চাইতেও বেশি সিনেমাটিক হয়ে যায়। না হলে এত কম সময়ে কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না। এরপর নীলার অপারেশন সফলভাবেই শেষ হয়। আমার ভালোবাসা তাহলে হারিয়ে যায়নি। আল্লাহর রহমতে নীলা বেঁচে গেছে। আজ আমি অনেক খুশি। প্রায় 10 দিন পর সুস্থ হয়ে আজকে ভার্সিটিতে এসেছি আমি। শ্যামা, সুপ্তি এবং হাফসাও এসেছে। তানভীর ভার্সিটিতে এখনও এসে পৌঁছয়নি, কিন্তু রাব্বি মাতবরের কোনো খবরই নেই। আমার সবচেয়ে কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আমাকে দেখতে হাসপাতালে পর্যন্ত আসেনি সে। তাই আমিও রাগ করে ওকে আর ফোন দিইনি। এরপর ক্লাস শেষে আমরা সবাই আড্ডা দিচ্ছি। অনেক দিন আড্ডা দেওয়া হয় না। হঠাৎ একটা ছেলে আমাদের কাছে আসলো। দেখলাম ছেলেটার হাতে একটা ডায়েরি। এরপর ছেলেটা বলতে শুরু করলো, আপনাদের মতো নীলা আপুকে? আমি নীলা। ও আপনি, এটা আপনার জন্য। রাব্বি মাতব্বর ভাই এটা আপনাকে দিতে বলেছিল। আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ছেলেটা। রাব্বি মাতবরের নাম শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, আবার কিছুটা রেগেও গেলাম। এভাবে এতদিন খোঁজ না নিয়ে এখন ডায়েরি পাঠিয়ে ভাব মারছে, অকৃতজ্ঞ কোথাকার। এরপর আমি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম, আর বাকিরা নিশ্চুপ শ্রোতার মতো শুনতে থাকে। ডায়েরির প্রথমে বড় করে একটা শিরোনাম আছে, সেখানে লেখা, কাগজে মোড়ানো ভালোবাসা। আজ ভার্সিটির প্রথম দিন। স্যারের অদ্ভুতরে পরিচয় পর্বটা ভালোই লাগলো। মজার ব্যাপার হলো নদী একটা মেয়ের নাম আছে যার নাম নীলা। এবার মজার ব্যাপার বলছি, কারণ অক্ষরটা আমার খুব প্রিয়। আমি মেয়েটাকে আর চোখে একবার দেখলাম, কত কিউট। তাই ভাবলাম মেয়েটাকে একটু রাগিয়ে দিই। প্রথম পরিচয় তুই করে বলাতে মেয়েটা যা ঘাবড়ে গেছে। তারপর এখন পেতনি বললাম, মেয়েটার সে কি রাগ। মেয়েটা আমাকে দেখলেই এত রাগ করে কেন? বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে? ভুলে না হয় একবার পেতনি বলেই ফেলেছি,
তাই বলে এমন করবে? শ্যামা, শক্তি আর তানবীর সবাই সাথেই আমাকে বন্ধুত্ব করে ফেললাম, শুধু নীলার সাথেই বন্ধুত্বটা হলো না। যাই হোক, আজকে আমি নীলাকে রিক্সা করে বাড়িতে পৌঁছে দিলাম। যদিও আমার বাড়ি ওই রাস্তায় না, বন্ধুকে সাহায্য করার জন্য এতটুকু তো করাই যায়। আমি আজকে অনেক খুশি, কারণ নীলা আজ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। আমি ডায়েরির পাতা উল্টাতে থাকি আর পড়তে থাকি। হঠাৎ একটা লেখা দেখায় চোখ আটকে যায় আমার। সেটাতে লেখা, কালকে ফাইনাল ইয়ার পরীক্ষা, আর পেটনিটার টাইফয়েড হয়েছে। সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত, আর আমি আমার প্ল্যান নিয়ে যে করেই হোক আমাকে পরীক্ষাতে আটকাতেই হবে। উফ, যা ধকল গেছে গত রাতে। প্রাচীর টপকে পরীক্ষার জিনিসপত্রে আগুন দেয়া তো আর চারটিখানি কথা না। তারপরেও ভালো লাগছে এইটা ভেবে যে পরীক্ষা পিছিয়ে গেছে। নীলার বছরটা লস দেওয়া লাগবে না। আমি আরও কয়েকটা পেজ পড়ে ফেললাম, আর অন্যরা অবাক হয়ে শুনেই যাচ্ছে। এবার একটু বেশিই অবাক হচ্ছি আমি। আমি মনে হয় নীলাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কথাটা ওকে বলবো কীভাবে? কাল যেভাবেই হোক নীলাকে বলতেই হবে, কারণ ভালোবাসার কথা তাড়াতাড়ি বলে দিতে হয়। এরপর আমার আর নীলাকে প্রপোজ করা হলো না, কারণ তানবীরও নাকি নীলাকে ভালোবাসে। আরে ব্যাপার না, তানবীর তো আমারই বন্ধু, নীলার সাথে ভালোই লাগবে ওকে। আমি না হয় ওকে দূর থেকেই ভালোবাসবো। পরের পেজে লেখা, মামাটা আজকে মারা গেল। আচ্ছা, হার্ট অ্যাটাক হলে কি মরতে হবে? সবাই এত স্বার্থপর কেন? আমি যে বড় একা হয়ে গেলাম। অতপর আমি 5 দিন পর ভার্সিটিতে আসলাম, কিন্তু ক্লাস করিনি। বৃষ্টির মধ্যে নীলাকে দেখলাম ছাতা ছাড়া হাঁটতে। অতপর আমি ছাতা নিয়ে ওর কাছে দৌড় দিলাম। ভালোবাসার মানুষটাকে আমি সিজতে দিই কী করে যদি অসুখ হয়ে যায়? এরপর আমি সবার থেকে নিজেকে গুটিয়ে ফেলেছি। এখন যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। আমি যতই পড়ছি ততই অবাক হচ্ছি। এমনকি অবাক হচ্ছে বাকি সবাই। আর সবাই জিজ্ঞাসা করছে, রাব্বি মাতবর এখন কোথায়? এরপর আমি ডায়েরিটা আবার পড়তে লাগলাম। ডায়েরিটিতে লেখা, আজকে মনটা খুব খারাপ, কারণ নীলার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে হসপিটালে ভর্তি করেই আমি তানবীরকে ফোন দিলাম, যাতে নীলা হবে সে নীলাকে তানবীর হসপিটালে নিয়ে এসেছে। যাই হোক, তানবীর আর নীলার ভালোবাসাটা হয়েই গেল অবশেষে। আমি অনেক খুশি। আমি একটু দম নিয়ে আবার পেজ উল্টাতে শুরু করলাম। একটা প্রশ্নের উত্তর দিবি নীলা? তুই কি কখনো কোনোদিন আমার মন বুঝিসনি? উত্তরটা তোর কাছেই রেখে দিস, যদিও উত্তরটা তুই দিতে পারবি না। হৃদয় দিয়ে লেখা প্রশ্নের উত্তর হৃদয় দিয়েই দিতে হয়, বুদ্ধি দিয়ে নয়। সত্যিকারের ভালোবাসাগুলো মন দিয়ে হয়, কিন্তু প্রমাণ করতে হয় জীবন দিয়ে। ভালোবাসলে ভালোবাসার মানুষকে জানিয়ে দিতে হয়। আর আমি বোধহয় এই জায়গাটাতেই ব্যর্থ ছিলাম। আমার ভালোবাসা ছিল একটা কাগজে মোড়ানো ভালোবাসা, যার অস্তিত্ব শুধু কাগজের কয়েকটা পাতাতেই সীমাবদ্ধ। কাগজে মোড়ানো ভালোবাসা দিয়ে আমি তোর হৃদয় মোড়াতে চেয়েছিলাম, কিন্তু তুই অধরাই থেকে গেলি। তুই তো আমার হাত ছোঁয়া দূরত্বে ছিলি, কিন্তু হাত বাড়ালেই সবসময় ভালোবাসা ছোঁয়া যায় না। কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায়। ভালোবাসার মানুষকে পেয়েও হারানোর নাম বেদনা, না পেয়ে ফুলে যাওয়ার নাম সান্ত্বনা। আর ভালোবাসার মানুষকে না পেয়েও সারা জীবন ভালোবেসে যাওয়ার নাম সার্থকতা। তার মধ্যে আমি হচ্ছি সার্থক। আমি তোর মাঝে আমার জগৎটাকে খুঁজেছিলাম, আর তুই তানবীরের মাঝে। এতে তো আমার কোনো হাত ছিল না। কিছু গল্প বিধাতা নিজ হাতে লেখে, নিজেকে কখনো অপরাধী ভাবিস না। কিন্তু তানবীরকে কখনো কষ্ট দিস না, কারণ ছেলেটা তোকে অনেক ভালোবাসে। এতগুলো অপূর্ণতার মাঝেও আমার একটা পূর্ণতা আছে, আর তা হলো তানবীরের দেয়া যে গল্পগুলো তোকে আবেগে হাসাতো, সেগুলো আমারই লেখা ছিল। আর এই জন্য তানবীরকে কিছু বলিস না। কিন্তু সবার দ্বারা গল্প দেখা হয় না। গল্প লিখতে গেলে আমার মতোই পাগল হওয়া লাগে। গল্প লিখতে হয় আবেগ দিয়ে, কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে। তোকে বলেছিলাম না যে আমার লেখা পড়েও একদিন তুই কাঁদবি? আমার অব্যক্ত ভালোবাসার কসম করে বলছি যে তুই এখন কাঁদছিস। এই পাগলি, একদম কাঁদবি না। আমি আছি তো। আমি তোর ছায়া হয়ে তোর সাথেই আছি,
শুধু স্পর্শের বাহিরে। নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রঙে। আমার শেষ একটা আবদার রাখবি নীলা? প্রতি 14 ফেব্রুয়ারি আমার কবরে একটা গোলাপ ফুল রেখে আসবি, কেমন? আমার ভালো লাগবে, ছায়া হয়েও হৃদয় চোখে ভালোবেসে তোকে খুঁজে নেব। থাকিস শুধু মন গহিনে, তোর পাঁজর ছুঁয়ে নিঃশ্বাস হয়ে যাব। ভালোবাসা, ভালো থাকিস, সবসময় চিরবিদায়। এই রাব্বি মাতবরের লেখাটা আজকে সত্যি আমাকে কাঁদাতে বাধ্য করেছে। শুধু আমি নই, সুপ্তি, শ্যামা, হাফসা সবাই কাঁদছে। কতটা পাগল হলে এরকম পাগলের মতো ভালোবাসা চাই? প্রশ্নটা আমার মনের ভেতর বেজেই চলছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটা যে আর নেই। যে পাগলটার পাগলামি পুরো বন্ধু মহল মাতিয়ে রাখতো, তাকে ছাড়া ক্যাম্পাসটা যে ফাঁকা ফাঁকা লাগবে। তবে জীবন হয়তো চলেই যাবে কোনো না কোনোভাবে। 1 বছর পর আজ আবারও 14ই ফেব্রুয়ারি। প্রত্যেক প্রেমিক প্রেমিকার মতো আমি আর তানভীরও এক জায়গায় যাচ্ছি। আমার হাতে একটা গোলাপ ফুল। গন্তব্যে চলে এসেছি আমরা। হ্যাঁ, ওই তো রাব্বি মাতবরের কবরটা দেখা যাচ্ছে। 1 বছরের ব্যবধানে অনেকটা বদলে গেছে জায়গাটা। চারপাশে লতাপাতাগুলো যেন তাদের বুকের মাঝে আগলে রেখেছে পাগলটাকে। নীলা আস্তে করে ফুলটা রাখলো কবরের ওপর। চোখের জলগুলো আজকে বেইমানি করছে না, বরং অঝরে ঝরে পড়ছে। এমনকি আমিও কাঁদছি রাব্বি মাতবরের জন্য। আমরা দুজন কবর থেকে বাসার উদ্দেশ্যে হাঁটছি। না, দুজন বললে ভুল হবে, আরেকজন আছে আমাদের সাথে, তবে ছায়া হয়ে। পথটা হয়তো বেঁকে যাবে, কিন্তু ছায়াটা রয়েই যাবে, আর চিৎকার করে বলবে, ভালোবাসি রে। চিৎকারটা কেউ শুনবে না ঠিকই, কিন্তু সেটা প্রতিধ্বনিত হবে সেই ভালোবাসার মানুষটার হৃদয়ে, যার নামে সে নিজের জীবনটাকেই লিখে দিয়েছে। রাব্বি মাতবরের মতো এমন পাগল আছে কি, যারা কিনা নিজের জীবন দিয়ে বন্ধুত্বের ভালোবাসার প্রমাণ রেখে যায়? দয়া করে কমেন্টে সকলে জানিয়ে দেবেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সকালবেলা দেখলাম টুথপেস্টের বদলে সেভিং ক্রিম ব্রাশে নিয়ে দাঁত ঘষতে শুরু করলো ভাইয়া। এত অল্প ঘষাই এত বেশি ফেনা হওয়ায় ভাইয়া তো পুরোই অবাক। অতঃপর ভাইয়া খেয়াল করলো যে টুথপেস্টের বদলে শেভিং ক্রিম দিয়ে ব্রাশ করছে সে। তারপর ভাইয়া আর চোখে আমার দিকে তাকালো। এরপর আমি জীবন বাজি রেখে হাসি কন্ট্রোল করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। অতপর ভাইয়া চোখ গরম দিয়ে অন্যদিকে চলে গেল। গত 2 দিন যাবৎ আমি, আপু, আম্মু সবাই চিন্তিত ভাইয়ার মন খারাপ নিয়ে। বিকেলে আমি ফেসবুকে ঢুকে দেখলাম যে ভাইয়া তার টাইমলাইনে বিরহের স্ট্যাটাস পোস্ট করেছে। আমি তো এটা দেখে পুরোই অবাক হয়ে যাই। 4 লাইনের বিরহের কবিতা, তাও আবার আমার ভাই লিখেছে। আমার ভাইয়ের এত গুণ! এটা ভেবেই আবেগে আমার চোখে জল আসার জন্য প্রস্তুত। কিন্তু ছাদে আরও লোকজন ছিল বলে সেটা আসতে নিষেধ করে দিলাম। এরপর আমি সোজা নিচে নেমে এসে ভাইয়ার রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকে দেখলাম যে ভাইয়া চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি গলা খাকিয়ে বললাম, ছন্দ কি এখন সিলিংয়ের খোঁজা হচ্ছে ভাইয়া? এরপর ভাইয়া হকচকিয়ে উঠে বলল, মানে কি? হঠাৎ করে দেখলাম যে তুমি সাহিত্যের ভুবনে পদার্পণ করছো। কেয়া, ফাজলামি করবে না একদম। ফাজলামো মানে? হঠাৎ করে বিরহের কবিতা, বিরহী ভাব, এগুলোর মানে কি? দাঁড়াও, আম্মুরে বলা লাগবে। কেয়া, মাথা গরম করাবি না প্লিজ, যা ফোট এখান থেকে। আমি আইসক্রিম খাবো। খাবি? তোকে বারণ করলো কে? তুমি এখনই এনে দিবা। কথাটা বলার পর ভাইয়াকে দেখলাম কথা না বাড়িয়ে চুপচাপ উঠে টি শার্ট পরে বিরক্তির ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। অতপর আমি এগিয়ে গিয়ে ভাইয়ার হাত ধরলাম। এরপর ভাইয়া বলল, যাচ্ছি তো, আবার কি হলো? ভাইয়া
আমিও তোর সাথে দোকানে যাব। কেন, চেহারা দেখাতে যাবি? হুম, তোমার এমন একটা সুন্দরী বোন আছে দেখলে পোলাপানের কাছে তোমার কদর বেড়ে যাবে। এরপর ভাইয়া আমার কান টেনে দিয়ে বলল, পাকনামির সীমা থাকা উচিত, বাদরামি বন্ধ কর। এরপর আমি ভাইয়ার হাত ধরে হাঁটছি। এই হাতটা ভরসার হাত, কেননা এই হাতটা ধরে থাকা অবস্থায় আমার মনে এই বিশ্বাস কাজ করে যে আমি সম্পূর্ণ নিরাপদ। অশুভ শক্তির সাথে যুদ্ধ করে হারিয়ে দিয়ে আমাকে বিপদমুক্ত করার জন্য আমার ভাইয়া আছে। ভাইয়া মানেই তো ভরসা, ভাইয়া মানেই শক্তি, ভাইয়া মানেই সাহস, ভাইয়া মানেই মা বাবার পাশাপাশি আরও একটা ভরসার স্থল। তারপর আমরা একটা ফুচকার দোকানের সামনে দিয়ে যাবার সময় থমকে দাঁড়ালাম। ভাইয়া বলল, কি ব্যাপার কি? ভাইয়া আমাকে 50 টাকা ধার দিবি? তোরে ধার দেওয়া মানেই তো চিরতরে সেই টাকার মায়া ত্যাগ করা। তার চেয়ে বল 50 টাকা লাগবে, কিন্তু করবিটা কি? তোমাকে ফুচকা খাবো। এহ, আমার টাকা দিয়ে আমাকে ফুচকা খাওয়াবে বললেই হতো, যে আমি কিনে দিতাম। তোমার টাকা আমার টাকা আমি আলাদা ভাবি না ভাইয়া, তাই আমার যখন টাকার প্রয়োজন হয় তখন তোমার মানিব্যাগ থেকে নিজের মনে করে নিয়ে নিই। এখন আমি কিনে দিব, তুমি খাবা। আমি ওসব গুগোবর খাই না। আহা, মীরার ফুচকা পছন্দ ছিল বলে ফুচকা খাওয়া শেষে খালি প্লেটেও 2টা চাটা দিয়ে তাকে বোঝাতে চাইতে যে মীরার ফুচকা প্রিয় বলে তুমি নাকি ফুচকার প্লেটেও চেটেপুটে খাচ্ছ। কি প্রেম, আহা কি মহব্বত। কথাটা বলার পর ভাইয়া বাম হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, পাবলিক প্লেসে এসব হচ্ছেটা কি? বান্দর একটা। আমি বললাম, পাবলিক প্লেসে তোমার পার্সোনাল প্রেম কাহিনী পাবলিসিটি হবার আগেই চুপচাপ ফুচকা খাওয়াই মন দাও ভাইয়া, নইলে সর্বনাশ। এরপর ফুচকার প্লেট আসতেই ভাইয়া ফুচকা খাওয়া শুরু করলো। একটু যে রাগ করলো তা ভাইয়া দাঁতের নিচে ফুচকা পিষে যাবার অতিরিক্ত কর্মর শব্দ শুনেই আমি আন্দাজ করতে পারলাম। এরপর আমি হঠাৎ বললাম, ভাইয়া তোর মন খারাপ হলে কি খুব একলা লাগে? ভাইয়ার মুখের কাছে নেওয়া ফুচকা আবার প্লেটে রেখে অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? হ্যাঁ লাগে তো। আমার মন খারাপ হলে কিন্তু একা লাগে না ভাইয়া। কেন? কারণ আমার তোর মতো একটা লক্ষ্মী সোনা বড় ভাই আছে, আমার ভরসা। আমার মন খারাপ হলে তোকে জ্বালায়, এতেই আমার মন ভালো হয়ে যায়। খুব গর্ব হয় আমার তোর মতো একটা ভাইয়া পেয়েছি বলে। খুব ভাগ্যবতী ফিল করি সব সময় তোর বোন হতে পেরে। আচ্ছা, তোর মন খারাপ হলে আমার কি ভালো লাগে বল? কথাগুলো শোনার পর ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এরপর আমি ফাজলামো করে পার্স ব্যাগ থেকে টিস্যু বের করে এগিয়ে দিয়ে বললাম, নে হাতের কাছে টিস্যু রাখ, আবেগে কিনা আবার কেঁদেই ফেলিস। ভাইয়া চুপচাপ সেভাবেই তাকিয়ে আছে। আমি আবার বললাম, মীরাকে এত ভালোবাসার পরেও সে তোকে আঘাত দিল, তার কথা ভেবে তুই মনমরা হয়ে আছিস। এদিকে তোর মন খারাপ দেখে আমার আব্বুর আম্মুর সবার যে মন খারাপ সেদিকে খেয়াল আছে তোর? তোর আর মীরার পার্সোনাল পৃথিবীর বাইরেও যে আমাদের বলে একটা পৃথিবী আছে, সেদিকেও কি তোর খেয়াল আছে? তোর আমার আব্বু আম্মুর পৃথিবীতে ছুটে আসা মীরা নামের ক্ষণিকের একটা উল্কার আঘাতে আমাদের সুখের পৃথিবীটা নষ্ট হয়ে যাবে? যে কিনা তোর ভালোবাসার নাম দিল না, তার কথা তুই ভুলে যা ভাইয়া। কারণ তোর আবেগ অনুভূতি তার কাছে মূল্যহীন। তবে সে কোনো একদিন তোর ভালোবাসা ঠিকই উপলব্ধি করতে পারবে, কিন্তু সেদিন তার ফেরার আর রাস্তা থাকবে না। অনুশোচনায় ভুগবে দেখিস। এবার বল, তোর মন খারাপের জন্য আমাদেরও কষ্ট দিবি, নাকি পরিস্থিতি মেনে স্বাভাবিক থাকার চেষ্টা করবি? মীরার পেছনে খুরখুর করে তুই আমাদের সময় দিসনি, কিন্তু তোর মন ভালো রাখতে আমাদের সময় তোর জন্য বরাদ্দ। আমি আবার আমাদের সেই হাসি খুশি পৃথিবী চাই ভাইয়া। এরপর ভাইয়া উঠে দাঁড়িয়ে বলল, চল বাসায় চল। আমার আইসক্রিম। আজকে আমার এত খুশি লেগেছে যে যেটা বলার বাইরে, আর সেই কারণে আজকে তোর আইসক্রিম খাওয়া ক্যান্সেল। ও মা, এটা আবার কেমন খুশি ভাইয়া? কেয়া, তুই এত বড় হয়ে গেলি কেন? কেন, বড় হব না বলে কি কোথাও স্বাক্ষর করেছিলাম নাকি? আরে না,
ছোট্ট থাকলে আজ আমি তোকে ঘাড়ে বসিয়ে পুরো শহর ঘোরাতাম পায়ে হেঁটে। থাক, যখন ছোট ছিলাম তখন তো তুমি কান ধরে ঘোরাইতা। চুপ করবি তুই? এরপর আমি পার্স ব্যাগ থেকে ভাইয়ার জন্য কেনা ঘড়িটা বের করে ভাইয়ার হাতে পরিয়ে দিলাম। সাথে সাথে ভাইয়া থমকে গেল। আমি বললাম, এটাও তোমার টাকা দিয়েই তোমাকে কিনে দিয়েছি ভাইয়া। আমার তো জামাই নাই, তাই টাকা পাবো কোথা থেকে বলো? তাই বলে কি প্রাণ পাখি ভাইয়াকে গিফট দিব না? আমি খেয়াল করলাম যে ভাইয়ার ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠেছে। এই হাসি আমার দেখা শ্রেষ্ঠ হাসি। এরপর ভাইয়ার চোখের কোণে পানি চিকচিক করে উঠল। এটা নিশ্চিত আনন্দ অশ্রু। অতপর ভাইয়া আমার কান টেনে বলল, এত পাকনামি? বিশ্বাস কর, আমার মনে সব কষ্ট আজ দূর হয়ে গেছে। তোর মতো বোন সব ভাইয়ের কপালে জোটে না। আমি সত্যি একজন ভাগ্যবান। আমি বললাম, ভাইয়া তুমি জানো যে মা বাবা ছাড়াও একটা শব্দ আছে, যে শব্দ ভরসা আর ভালোবাসার? কি সেটা? সেটা হলো ভাইয়া। এরপর ভাইয়া আমাকে বাসায় পৌঁছে দিয়ে আবার বাইরে বেরিয়ে গেল। অতপর বাসায় ফিরল আমার জন্য এক বস্তা আইসক্রিম নিয়ে। ভাইয়ার শুকনো ঠোঁটে এখন হাসির ঝিলিক তেমন একটা মনমরা হয়ে থাকে না এখন। আমরা সময় পেলেই মোবাইল নামক যন্ত্রে বিজি হই যে যার মতো, অথচ প্রিয়জনের খোঁজ নেবার সময় হয় না আমাদের। অথচ আমাদের দেওয়া সময় ভালো করে দিতে পারে প্রিয়জনের মন। সবাই সবাইকে সময় দিলে মজবুত হয় সম্পর্কের বন্ধন, কিন্তু সেটা আমরা ভুলে গিয়েছি। অনলাইনে নয়, সময় দিন প্রিয় মানুষগুলোকে, এতে মজবুত হোক সম্পর্কের বন্ধন। চলতি ধারার বাইরে গিয়ে গল্প লেখার চেষ্টা করলাম। জানি না কার কেমন লেগেছে, তবে কিছু গল্প এমন হওয়া উচিত। ভুল হলে ক্ষমা করবেন। বোনদের কাছে স্পেশাল ভালোবাসা এবং ভরসা মানেই ভাইয়া। ভালো থাকুক পৃথিবীর সব লক্ষ্মী সোনা ভাইয়ারা। আপনারা কি বলেন? আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন একজন বোন কার কার আছে, আর কে কে এমন একজন বোন চান, কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তনিমা, একটু পানি দাও তো। আজ বেশ গরম পড়েছে, তার উপর আবার হেঁটে আসতে আসতে একদম ঘেমে গেছি। রাস্তায় যে জ্যাম, রিকশায় বসে থাকলে এই টিউশনিটাও মিস হয়ে যেত। যাই হোক, এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর, অনার্স 3য় বর্ষে পড়ি। আমি কিছু টিউশনি করিয়ে নিজের ভরণপোষণের পাশাপাশি পরিবারের ভরণপোষণও বহন করি। যাই হোক, অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। এরপর আমার কথাই তনিমা উঠে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই তনিমা বলল, স্যার, আর কিছু লাগবে? না আম্মু, শুধু এক গ্লাস ঠান্ডা পানি লাগবে। অতপর তনিমা আর দাঁড়ালো না, বরং তনিমা আমার জন্যে পানি আনতে গেল। তনিমা হচ্ছে আমার একমাত্র ছাত্রী। অবশ্য ওকে ছাড়াও আমি আরও কয়েকজনকে পড়াই, তবুও কেন যেন ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি আসে। তনিমা হচ্ছে পিচ্চি একটা মেয়ে, ক্লাস 4-এ পড়ে। বিশেষ করে ওর কথাগুলো আমার বেশ ভালো লাগে। আপনি কি পানি চেয়েছেন স্যার? মিথিলার কথাই আমি ওর দিকে তাকালাম। মেয়েটার মুখে বেশ রাগী ভাব লেগে আছে। আসলে পানি চাওয়ার সাথে ওনার রাগের সম্পর্ক আমি ঠিক বুঝতে পারলাম না। মিথিলা হচ্ছে তনিমার বড় বোন। এরপর আমি কিছু বলার আগেই মিথিলা বেশ জোর গলায় বলল, আমি কি আপনার বউ? ওইটুকু পিচ্ছি মেয়েটাকে কি শিখিয়ে দিয়েছেন আপনি? মিথিলার কথাই আমি কি বলবো ভেবে পেলাম না। আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এছাড়া আমি তো ওর কাছে পানি চাইনি, চাইছি তনিমার কাছে। এদিকে এই মেয়েটা যা ইচ্ছে তাই বলে গেল। এতটা অপমান কোনোদিনও হইনি আমি। এরপর তনিমার আম্মু পর্যন্ত এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? কিছু না আন্টি। আমি ঠিকমতো আন্টিকে উত্তর দিতে পারলাম না। এরপর আমি মিথিলাকে যা হোক বললাম। হয়েছেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না আমি। তনিমা কি কিছু বলেছে আপনাকে? এরপর তনিমা গ্লাস হাতে আমার দিকে আসতেই আমি গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দিলাম। এরপর
আমি পানি না খেয়েই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার আপুকে কি বলেছ? তনিমা আমার কথায় ফিক করে হেসে দিয়ে বলল, আপুকে বলেছি যে তোমার বর পানি চাচ্ছে। এই পিচ্চি ফাজিল মেয়েটার কথাই আমার রাগটা একটু বেড়েই গেল। মেয়েটা যে এতটা ফাজিল হয়েছে সেটা আমি আগে বুঝিনি। অতঃপর আমি আর কিছু না বলে না পড়েই ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। এই অবস্থায় পড়ানোর কোনো ইচ্ছাই আমার নেই। তবে যেটা হয়েছে আমার সাথে সেটা ভালো হয়নি। এরপর সোডিয়ামের আলোতে হাঁটতে বেশ ভালোই লাগছে আমার। তবে আমার মনটা সেই আগের মতোই খারাপ আছে। আসলে এভাবে যে কোনোদিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে আমি ঠিক বুঝতেই পারিনি। মিথিলা মেয়েটাকে আমার কাছে বেশ ভালো লাগে। মিশুক, সুন্দরী সে, মনটাও বেশ ভালো, সব মিলিয়ে পারফেক্ট। কিন্তু আজ হঠাৎ ও আমার সাথে এমন করলো কেন? এই তো কিছুদিন আগেও তো মেয়েটা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালো। বেশ কিছুক্ষণ গল্পও করলাম আমরা একে অপরের সাথে। ও যে আমাকে পছন্দ করে না তেমনও তো না। আমি তনিমাকে পড়ানোর সময় বিভিন্ন ছুতোয় রুমে এসে মিথিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যেত। কিন্তু আজ ভাবতেই কেমন যেন লাগছে আমার। এরপর এই যে মিস্টার। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কেউ একজন আমাকে পেছন থেকে ডাক দিল। এমনিতে মন মেজাজ ভালো নেই, তার ওপর এখন আবার কে ডাকে। আমি ভেবেছিলাম যে আমি কারোর সাথে কথা বলবো না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। কিন্তু এখন আবার কে ডাকে? অতঃপর আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও পেছনে ঘুরতেই দেখি ফাইজা দাঁড়িয়ে আছে। এই সময় ফাইজাকে দেখে আমি একটু বিরক্তই হলাম। এই মেয়েটা একবার কথা বলতে শুরু করলে আর কোনো দিকে খেয়াল থাকে না। এরপর আমি ফাইজার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? টিউশনি থেকে আসলে? হ্যাঁ। কাল কিন্তু কলেজের শেষে তোমার জন্য অপেক্ষা করব, আসবে তো? দেখা যাক। কথাটি বলে আমি আর দাঁড়ালাম না, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলাম। ফাইজা আমাদের পাশের বাসায় থাকে, নতুন এসেছে। মেয়েটা দেখতে সুন্দরী হলেও কেমন জানি ওর প্রতি ফিলিংস কাজ করে না আমার। আসলে এত সুন্দরী মেয়ে আমার প্রেমে কিভাবে পড়লো সেটাই বুঝি না। তবে এত ভালোতে আমার আবার চোখ নেই। আমার চোখটা শুধু মিথিলার ওপরেই আটকে গেছে। আজ ভার্সিটি শেষে আমি যখন বাসায় আসছিলাম ঠিক তখনই ফাইজার সাথে আমার দেখা হলো। সে কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। এরপর আমাকে দেখে মেয়েটা একটু জোরেই ডাক দিল। আমি ওর দিকে তাকিয়ে রিকশাটা থামানোর সাথে সাথেই মেয়েটা একদম রিকশায় উঠে আমার দিকে চেপে বসলো। আসলে সিটটা একটু চাপা, তাই হয়তো এমন মনে হয়েছিল। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলল, রিক্সা পাচ্ছিলাম না, এখন ভালোই হলো, আপনার সাথে যেতে পারবো। ফাইজার কথায় আমি মুখে হাসি হাসি ভাব আনার চেষ্টা করলাম। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে হাসি ভাব রেখেই ওকে নিয়েই যেতে হচ্ছে। তবে ব্যাপারটা ছিল একদম আমার মনের বিরুদ্ধে। অতঃপর এরপর আমি রাতে না খেয়েই ঘুমিয়েছিলাম। আমার ঘুমটাও ভাঙলো মিথিলার ফোনে। এই সকালবেলা মিথিলার ফোন পেয়ে আমি একটুও অবাক হতাম না, যদি না কালকে ঘটনাটা ঘটতো। অতঃপর আমি ফোনটা ধরতেই মিথিলা একটু নরম সুরেই বলল, একটু দেখা করতে পারবেন? কেন, আরও কিছুক্ষণ বকবেন নাকি? সেটা দেখা করলেই বুঝতে পারবেন। অতঃপর মিথিলার কথায় আমি সম্মতি জানালাম। এরপর আমি ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মিথিলার বলা জায়গাটার দিকে রওনা দিলাম। অবশ্য এর আগে এখানে কখনো আসা হয়নি আমার। আসলে এখানে যারা আসে তারা হয় বউ নিয়ে আসে, নয়তো গার্লফ্রেন্ড নিয়ে আসে। আমার যেহেতু এই দুটোর কোনোটাই নেই, সেহেতু এখানে আমার আশাও হয়নি। আমি আসতেই দেখি নীলা এসে হাজির। ছোট্ট একটা বেঞ্চে বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে বসে আছে সে। আমি মিথিলার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা উঠে দাঁড়ালো। আমার দিকে ঠিকমতো চোখ তুলে তাকাতেও পারছে না মেয়েটা, হয়তো লজ্জায়। অতঃপর আমি কিছু বলার আগেই মিথিলা বলল, সরি, আসলে তনিমার মিথ্যে বলাটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার রাগটা সেখানে ছিল না। মিথিলার কথায় আমি ওর দিকে আবারও তাকালাম। মেয়েটা ঠিক আগের মতোই মাথা নিচু করে আছে। আমি আগেই বুঝেছিলাম যে
আমার প্রতি ওর রাগটা পানি চাওয়াতে হয়নি, এতে অন্য কোনো ব্যাপার আছে। এরপর আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, রাগের কারণটা কি জানতে পারি? আসলে কাল বাসায় যাওয়ার সময় আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, যে আপনারা রিকশায় বসে যাচ্ছিলেন। যাই হোক, এতে রাগের কি হলো? আপনার পাশে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না। কথাটি বলে মিথিলা ওর মাথাটা আরও একটু নিচু করে ফেলল। তার মানে কালকে ফাইজার সাথে ও আমাকে দেখে ফেলেছিল, আর সেই রাগটাই সন্ধ্যায় আমার উপর খাটিয়েছে। এরপর আমি ফাইজা সম্পর্কে মিথিলাকে সব কিছু বলে ফোনটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখো তো যে এই মেয়েটাকে সহ্য হয় কি না। আমার কথায় মিথিলা আমার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল। ফোনের পিকটা দেখে ও যে কী বুঝেছিল আমি নিজেও বুঝলাম না। এরপর মেয়েটা আমার পাশে এসে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলল, এরকম ঘোলা পিক মানাই না, এখন থেকে এটা স্ক্রিনে রাখবা। মিথিলার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা রাখবো। কিন্তু তুমি আমার এই পিক কখন তুলছো? অনেক দিন আগেই, আমাকে তুমি যখন নাস্তা দিচ্ছিলে। লুকিয়ে কারো পিক তোলা ঠিক না। এখন তো জানলে। হুম। ভালোবাসো? এরপর আমার কথাই মিথিলা মুচকি হেসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বাসি, অনেক ভালোবাসি। আমি এবার মিথিলার কানের কাছে মুখ নিয়ে মজা করে বললাম, ওইদিকে ফাইজা অপেক্ষা করছে, আমাকে এখন যেতে হবে। কি বললে তুমি? ওই ফাজিল মেয়েটার কাছে যাবে? পা একদম ভেঙে ফেলবো, এই বলে দিলাম। এরপর পা ভাঙ্গার কথা শুনে আমার মুখটা একটু শুকিয়ে গেল। কথাটা শুনে আমার পা কেমন যেন ব্যথা করছে। এরপর আমি মিথিলাকে আর কিছু না বলে ওর হাতটা শক্ত করে ধরে বললাম, আর মনে মনে বললাম, ওইদিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই না, কোনো মতেই না। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজ তানভীরের দ্বিতীয় বাসরাত। কিছুক্ষণ আগেই নতুন বউ ঘরে তুলেছে তানভীর। মুখে তার তৃপ্তির হাসি। এইরকম রোগা বউ নিয়ে সংসার করা যায় নাকি? না পারে ঘর সামলাতে, না পারে বাচ্চা সামলাতে, বিছানায় সুখটাও তাকে দিতে পারে না। উল্টা তাকে দেখাশোনা করার জন্য আলাদা লোক রাখতে হয়। মাস শেষে কারি কারি টাকা ঢালতে হয়। বিতৃষ্ণায় মুখটা তেতো হয়ে গেল তানভীরের। নিজের ইমেজ খারাপ হওয়ার ভয়ে তালাকও দিতে পারছে না অথৈকে। তবে এমন বউ নিয়ে তো আর থাকা যায় না, তারও কিছু চাহিদার ব্যাপার আছে। দয়া করে অথৈকে বাড়িতে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। অথৈকে নিয়ে সময় নষ্ট করতে চাইল না তানভীর। তার সমস্ত চিন্তাভাবনাই এখন তার নতুন বিয়ে করা বউ। মেয়েটাকে দেখলেই তার চোখ দুটি চকচক করে ওঠে, হাসি যেন তার মুখ থেকে সরছেই না। অথৈ হাসি মুখে কথা বলছে সবার সাথে। সবাই নতুন বউ দেখতে এসেছে। বউ দেখাচ্ছে সবার তাকে দেখার আগ্রহ বেশি। ভাবতেই ঠোঁটের কোণায় তাচ্ছিলের হাসি চলে আসলো, তানভীরের উচ্ছ্বাসের হাসি। মুখের সেই বিজয়ের হাসি যেন তাকে চিৎকার করে উপহাস করে বলছে, দেখ অভাগী, তোর ভালোবাসা ক্যান্সারের কাছে কি নিদারুণভাবে পরাজিত। এই লোকটাকে তুই এত ভালোবেসেছিলি, যার চোখে তোর জন্য বিরক্তি ছাড়া আর কিছুই নেই। বিয়ে করার আগে একবার জানানোর প্রয়োজনও মনে করলো না। বাচ্চা দুটো নতুন মা পেয়ে খুব খুশি। ওরা এখনও বোঝে না সৎ মা কী। অথয়ের চোখে মুখে বেদনার হাসি। তানভীরের প্রতি একটা চাপা অভিমান কাজ করছে। সে কি তার মরা পর্যন্ত অপেক্ষা করতে পারল না? না হয় মৃত্যুর আগ পর্যন্ত জানতো এই পাষাণ লোকটা শুধু তাকেই ভালোবাসে। অথই আবার হাসলো। তার এখন আমাকে নিয়ে ভাবার সময় আছে নাকি? আমি তো তার প্রয়োজনের প্রিয়জন ছিলাম। সঙ্গোপনে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অথয়ের মন থেকে। সবাই নানা কথা বলছে অথয়ের সাথে, কেউ কেউ সান্ত্বনা দিচ্ছে, অনেকেই অসন্তুষ্ট তানভীরের এই সিদ্ধান্তে।
তানভীরের খারাপ সময়ে তার পাশে ছিল অথই। চাকরি করে সংসারের বেশিরভাগ খরচই অথই চালাতো। এতিম চালচুলোহীন তানভীরকে বিয়ে করেছিল পরিবারের অমতে গিয়ে। দুইজনের পরিশ্রমেই তাদের দিন ঘুরে যেতে বেশি সময় লাগেনি। বিয়ের 8 বছরের মাথায় ক্যান্সার ধরা পড়ে অথৈর। 6 মাস হলো বিছানায় শয্যাশায়ী অথই। এই 6 মাসে যেন ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেল তাদের জীবন থেকে। ভালোবাসা কি এতটাই ঠুনকো? সামান্য ক্যান্সারের সামনে টিকে থাকতে পারল না। ভাবনার মাঝেই অথৈয়ের সামনে দাঁড়ালো তানভীর। হাসি হাসি মুখ করে বলল, দেখো, তোমার দেখাশোনা করার জন্য আরেকজনকে নিয়ে এসেছি। নুরি তো তোমার খেয়াল ঠিকভাবে রাখতে পারে না, আর বাচ্চাদেরও ঠিকঠাক যত্ন নেওয়া হয় না। আজ থেকে সব দায়িত্ব থেকে তুমি মুক্ত। এখন শুধু রেস্ট করবা সারাদিন। জবাবে অথই মুচকি হাসল। তানভীর কতভাবে ওকে নিয়ে, ইস, অযথাই লোকটাকে পাষাণভাবে ও। ঠোঁটের কোণে আবার সেই তাচ্ছিলের হাসি। তানভীর এগিয়ে গিয়ে অথয়ের আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিল। নতুন বউয়ের হাতে দিয়ে মিষ্টি হেসে বলল, তোমার সংসার তোমাকে বুঝিয়ে দিলাম। আজ থেকে সব দায়িত্ব তোমার। অথই একদৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মুহূর্তে ওকে শূন্য করে দিল ওর ভালোবাসা। চোখের পানিও আজ বিদ্রোহ করছে ওর সাথে। কোনোভাবেই তাদের বাইরে আনা যাচ্ছে না। বুকের ভেতর হালকা ব্যথা অনুভব হচ্ছে। একটু বিশ্রামের প্রয়োজন। ইশারায় নতুন বউকে কাছে ডাকলো অথই। মেয়েটার নাম জানা হলো না এখনো। জানতে ইচ্ছে হচ্ছে না খুব একটা। মেয়েটা তার সামনে এসে বসলো। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও খুব হাসি হাসি মুখ করেই হাতটা ধরল অথই। মুখের হাসি বজায় রেখে বলল, ভালোবাসা অমূল্য সম্পদ, কোহিনূরের চেয়েও দামি। অপত্রে কখনো দান করো না। আপন মানুষগুলোই সব সময় কলিজায় আঘাত করে, কারণ তাদের বসবাসী কলিজায়। তাই কাউকে কলিজায় ঠাঁই দিয়ে আঘাত করার সুযোগ দিও না। আঁচলে বেঁধে রেখো। সে আমার কখনোই ছিল না। কিছু সময়ের প্রয়োজন ছিলাম, আর তাই তুমি তাকে নিজের করে নিও। আমি তো স্বামী সোহাগী হতে পারলাম না, তুমি স্বামী সোহাগী হও। আর পারলে তার মনে ভালোবাসার সৃষ্টি করো। সে হয়তো ভালোবাসার মানেই বোঝে না। এক নাগাড়ে কথাগুলো বলে কিছুক্ষণ জোরে নিঃশ্বাস নিল অথই। মেয়েটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। চোখের কোণে হালকা পানি চিকচিক করছে। মলিন হাসল অথই। ছেলে মেয়ে দুটোকে তার হাতে তুলে দিয়ে বলল, ভালোবাসতে বলবো না, দুবেলা দুমুঠো ভাত দিলেই হবে। এতিম মনে করে একটু দেখে রেখো। তানভীরের চোখে পানি চিকচিক করছে। অনুশোচনায় না লজ্জায় বোঝা যাচ্ছে না। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল সে। অথই নুরির সাহায্যে পাশের রুমে চলে গেল। আজ থেকে এই রুমের মালিক অন্য কেউ। নিজের জিনিসপত্রগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছিল খুব। নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিল না সে। কি দরকার মায়া বাড়িয়ে? নুরিকে লাইট বন্ধ করে চলে যেতে বলল। আজও একা ঘুমাতে চাই। নুরি চোখের পানি মুছতে মুছতে চলে গেল। মাঝরাতে অথই রুমে প্রবেশ করলো তানভীর। চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে ফুলে আছে। অনেকটা রাগ নিয়ে অথইকে বলল, তোমার সাহস কী করে হলো ওই রুম থেকে বের হওয়ার? আমাকে আরেকজনের হাতে তুলে দিতে একটু কলিজা কাঁপল না তোমার? কিভাবে পারলে এইভাবে আমার উপর থেকে অধিকার ছেড়ে দিতে? রাগে মাথা ফেটে যাচ্ছে তানভীরের। অথই অসুস্থ হওয়ার পর থেকে ডিপ্রেশনে চলে গিয়েছিল। বারবার তানভীরকে বিয়ের কথা বলতো। খুব চুপচাপ হয়ে গিয়েছিল। তাই তানভীর তার এক ফ্রেন্ডকে দিয়ে এই বিয়ের নাটক করে। ও ভেবেছিল বউ নিয়ে বাড়িতে আসলে হয়তো অথই রাগ করবে, অভিমান করে তেড়ে এসে কলার চেপে ধরবে। কিন্তু অথই এসব কিছুই করল না। উল্টা ওকে আরেকজনের আঁচলে বেঁধে দিল। এত চিৎকার করে বলার পরেও যখন অথের কোনো হেলদোল হলো না, তখন তানভীরের টনক নড়ল। তাড়াতাড়ি গিয়ে অথয়ের হাত চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে ছিটকে দূরে এসে পড়ল। টলমল চোখে তার রাজ্যের অবিশ্বাস। অথই তাকে ছেড়ে চলে গেছে। তার অভিমানী তাকে একা করে দিয়ে চলে গেছে।
কাঁপা কাঁপা পায়ে এসে হালকা করে বুকের মধ্যে চেপে ধরল অথৈকে, যেন আজ এই বুকেই তার শেষ সমাধি করে দেবে। কিছুক্ষণ চেপে ধরে রেখে চুমে খেলো তার ললাটে, আস্তে করে ডাকলো, বউ, এই বউ, তুই আমাকে ছেড়ে কেমনে যেতে পারিস? এই বউ, আমাকে ছেড়ে যাস না প্লিজ। এই দেখ, আমার বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। তুই তো আমার বুকে, তাহলে কিসের এই শূন্যতা? আমি তোকে ছাড়া মরে যাব বউ। তুই তো জানিস আমি এতিম, আমাকে আবার কেন একা করে দিচ্ছিস? তানভীরের বিলাপে আশেপাশের সবাই এসে জড়ো হলো রুমের সামনে। সবার চোখেই পানি। ডাক্তার এসে জানালো হার্ট অ্যাটাকে মারা গেছে অথৈ। তানভীর যেন পাগল হয়ে গেছে অথৈকে হারিয়ে। বুকের ভেতর থেকে কিছুতেই সরাচ্ছে না তাকে। একরাশ অভিমান নিয়ে চলে গেল অথৈ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।